আমার বাসার কাজের মেয়েটার বয়স 13। মেয়েটার নাম সুখী। ওই দিন সুখীর খুব পেট ব্যথা হওয়ায় আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সুখীর চেক আপ করে বলল সুখী মা হতে চলেছে। কথাটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ এটা কিভাবে সম্ভব? সুখী অবিবাহিত, আর আমার বাসায় আমি এবং অরণ্য ছাড়া আর কেউ নেই। তাহলে সুখীর এই অবস্থা কেন হবে? অরণ্য সুখীকে একদম মেয়ের মতো মা মা বলে ভালোবাসে। বিয়ের অনেক দিন পরও আমাদের কোনো সন্তান হয়নি, তাই আমরা দুজনেই সুখীকে নিজের মেয়ের মতো ভালোবাসি। সুখীকে আমরা কাজের জন্য আনিনি। আমি সারাদিন বাসায় একা থাকি, তাই অরণ্য সুখীকে নিয়ে এসেছে যাতে আমার একা না লাগে। কিন্তু সুখীর এই হাল কে করল? আমি এপিট ওপিট ভেবেও যেন কিছুই পাচ্ছিলাম না। তাই কিছুটা বিস্মিত হয়ে ডাক্তারকে বললাম, আপনি হয়তো কোথাও ভুল করছেন। এত ছোট বাচ্চা প্রেগনেন্ট হবে কি করে? আর ওর তো এখনও বিয়েই হয়নি। ডাক্তার আমাকে জোর দিয়েই বললেন সুখী প্রেগনেন্ট এবং 2 মাস রানিং। আমি ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু সব রিপোর্ট সাক্ষী দিচ্ছে যে সুখী মা হতে চলেছে। তাই বিশ্বাস না করেও পারছিলাম না। তাহলে কি অরণ্য সুখীর সাথে এমন করেছে? না, আমি কি ভাবছি? দীর্ঘ 7টা বছর প্রেম করে অনেক কাঠখড় পুড়িয়ে আমি অরণ্যকে পেয়েছি। আমাদের বাচ্চা হয় না ঠিক আছে, কিন্তু অরণ্য এসব নিয়ে আমাকে কখনো আঘাত করে কথা বলেনি। বরং কেউ কিছু বললে আমাকে সান্ত্বনা দিয়েছে। তাহলে সুখীর সাথে কে এমন করলো? এইসব ভেবেই যেন আমার মাথা ঘুরছিল। আমি কিছু না বলে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসলাম। বাসায় এসে সুখীকে জিজ্ঞেস করলাম, মা, তোমার সাথে কেউ কি কোনো নোংরা কাজ করেছে? তুমি কি বলতে পারবে মা, তোমাকে কোনো ছেলে ধরেছে কখনো? সুখী কথাগুলো শুনে যেন আমার কথার মানেই বুঝতে পারছিল না। সে হয়তো বুঝতেই পারছে না আমি কি বলছি। কিছুটা না বুঝে আমাকে উত্তর দিল, কি হবে মামনি, আমার তো কিছুই হয়নি। আর কিসের নোংরা কাজের কথা বলছো, বুঝতে পারছি না। আমি কিছুটা বিস্মিত হয়ে সুখীকে বোঝাতে চাইলাম কেউ তার সাথে কোনো খারাপ কাজ করেছে কিনা। সুখী এই কথাগুলো শুনে এবার বুঝতে পেরেছে যে আমি সুখীকে কি বোঝাতে চেয়েছি। এইবার খেয়াল করলাম সুখী বেশ ভয়ে লাল হয়ে গেছে। মনে হচ্ছে কিছু একটা সুখী লুকাচ্ছে আর আমাকে বলতে চাচ্ছে না। আমি বারবার ওকে জিজ্ঞেস করছিলাম, সত্যি করে বল, কেউ কি এমন করেছে তোর সাথে? বারবার একই কথা জিজ্ঞেস করায় খেয়াল করলাম সুখী ভয়ে কাতর হয়ে যাচ্ছে আর নাসূচক মাথা নাড়াচ্ছে। আমার বুঝতে বাকি রইল না, সুখী আমার কাছে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সেটা কি? তাহলে কি অরণ্য সুখীর এই হাল করেছে? না, আমি এসব কি ভাবছি? আমার অরণ্য এমন কখনো হতে পারে না। ও সুখীকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আমি এসব কি ভাবছি? তাহলে সুখীর এই অবস্থা কে করলো? কথাগুলো যতই ভাবছি ততই যেন মাথার জিম ধরে যাচ্ছে। সারাটা দিন আমার এভাবেই কাটলো, কোনো কাজ করতে মন চাইল না। সন্ধ্যায় অরণ্য এসে খেয়াল করলো আমি বিমর্ষ অবস্থায় বসে আছি। অরণ্য আমাকে এইভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার কি কিছু হয়েছে? এইভাবে মনমরা হয়ে বসে আছো যে? আমি নিজেকে একটু সামলিয়ে ভাবতে লাগলাম অরণ্যকে কি ঘটনাটা বলবো নাকি বলবো না। মনে মনে ভাবলাম এখনই বলবো না। অরণ্য জড়িত থাকলে হাতে নাতে ধরতে পারবো না। তাই অরণ্যকে উত্তর দিলাম, না, এমনি বসে আছি, মনটা ভালো লাগছে না। সুখীর পেট ব্যথা ছিল, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সুখীর পেট ব্যথার কথা শুনে অরণ্য যেন বেশ অস্থির হয়ে উঠল। অস্থির হয়ে বলতে লাগলো, কি বললো ডাক্তার, সুখী এখন কোথায় আছে? অরণ্যের এই অস্থিরতা দেখে আমার কাছে কেমন জানি মনে হতে লাগলো। আমি কিছুটা চমকালাম ওর এই অস্থিরতা দেখে। কিছুটা চমকে নিশ্চুপ কণ্ঠে ওকে বললাম, এত অস্থির হওয়ার মতো তো কিছু হয়নি, তাহলে এত অস্থির হচ্ছ কেন? অরণ্য হয়তো ভাবেনি আমি এমন একটা জবাব দিব, তাই আমার জবাব শুনে অরণ্য বেশ চুপসে গেল। চুপসে গিয়ে মুখটা বেশ ফ্যাকাশে করে বলল, অদরা, তুমি তো জানোই আমি সুখীকে মেয়ের মতো ভালোবাসি, তাই এই অস্থিরতা কাজ করছে। কিন্তু তুমি এমন জবাব দিলে কেন হুট করে? তুমিও তো সুখীকে মেয়ের মতো ভালোবাসো। ও, তোমাদের তো আমার পরিচয় দেওয়া হলো না। আমি অদরা, তেমন কিছুই করি না, একজন গৃহিণী। এই যে অরণ্য, উনি আমার স্বামী। 7 বছরের প্রেমের প্রণয় ঘটে আমাদের ভালোবাসা পূর্ণতা পায় 8 বছর আগে। এর মধ্যে আমাদের কুল আলু করে কেউ আসেনি, তাই সারাক্ষণ একা নিশ্চুপ থাকতাম। এই জন্য অরণ্য সুখীকে এনে দিয়েছিল যাতে আমার কষ্ট না হয়। অরণ্য সুখীকে কোথায় থেকে নিয়ে এসেছে তা আমি জানি না।
তবে অরণ্য বলেছিল সুখী নাকি রাস্তায় খুব অসহায় অবস্থায় পড়েছিল, তাই নিয়ে এসেছে। আমারও সুখীকে দেখে বেশ মায়া লাগলো, আর ওকে নিজের কাছেই রেখে দিলাম। অরণ্য আর আমি দুজনেই সুখীকে নিজের মেয়ের মতো আদর করি, কিন্তু হুট করে ডাক্তার এমন বলায় বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কারণ এই বাড়িতে আমি আর অরণ্য ছাড়া আর কেউ থাকে না। একজন এসে বাজার করে দিয়ে যায়, কিন্তু সে কখনো বাড়িতে প্রবেশ করেনি। তাই সন্দেহের তীরটা অরণ্যের দিকে গেলেও কেন জানি না মানতে পারছিলাম না। অরণ্যের প্রতি তীব্র ভালোবাসা আর বিশ্বাসের কারণে হয়তো এমন হচ্ছে। আমি অরণ্যের কথার জবাব এড়িয়ে গেলাম। অরণ্যকে বললাম, ওইরকম কিছু না, আমার ভালো লাগছে না তাই এমন বলছি। ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নাও। অরণ্য আমার পাশে বসে বলল, তুমি খাবে না? আমি জবাব দিলাম, আমার মন চাচ্ছে না। অরণ্য এইবার জবাব দিল, তাহলে আমি আর সুখী খেয়ে ফেলি। অরণ্যের মুখে সুখীর নামটা শুনেই যেন আমার গা জ্বালা শুরু করলো। তবু নিজেকে কিছুটা সামলিয়ে বললাম, আচ্ছা খাও। এই বলে রুমে চলে গেলাম। একটু পর রুমে কেন জানি না মন টিকছে না, তাই একটু ডাইনিং রুমে উকি দিলাম। উকি দিয়ে খেয়াল করলাম অরণ্য সুখীকে খাওয়ায় দিচ্ছে। যদিও এই কাজটা অরণ্য এর আগেও করেছে, কিন্তু কেন জানি না আজকে মানতে পারছি না। তবুও নিজেকে সামলিয়ে নিলাম। হয়তো আমার ধারণা ভুলও হতে পারে। রাতে অরণ্য আর আমি শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙল। আমি ঘুম থেকে উঠে খেয়াল করলাম অরণ্য আমার পাশে নেই। আমি বিস্মিত হয়ে উঠে ওয়াশরুম চেক করলাম। খেয়াল করলাম ওয়াশরুমেও অরণ্য নেই। আমি আবার সুখীর রুমের দিকে এগোলাম আর খেয়াল করলাম